উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। নমস্কার, ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দীর্ঘদিন থেকে জলপাইগুড়িতে ন্যায্য দামে মিলছে না নন জুডিশিয়াল স্ট্যাম্প, বিপাকে সাধারণ মানুষ, রাজস্ব ক্ষতি রাজ্য সরকারের। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বড় প্রাপ্তি, ন্যাকের স্বীকৃতি পেল উত্তর পূর্ব ভারতের অন্যতম এই কলেজ। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে বেশি দামি স্ট্যাম্প কিনে খয়রাতি দিতে হচ্ছে মানুষদের। জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে থাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প কাউন্টার থেকে পর্যাপ্ত পরিমাণে মিলছে না 10 টাকা ও 20 টাকা দামের স্ট্যাম্প। বাধ্য হয়েই বেশি দামে স্ট্যাম্প কিনে খয়রাতি দিতে হচ্ছে মানুষদের। অভিযোগ, জলপাইগুড়ি জেলা আদালতে নন জুডিশিয়াল স্ট্যাম্প কাউন্টারে প্রতিদিন 200 থেকে 250 পিস করে 10 টাকা বা 20 টাকা স্ট্যাম্প সরবরাহ করা হচ্ছে। ফলে কাউন্টার খোলার সাথে সাথে সেই স্ট্যাম্প শেষ হয়ে যাচ্ছে। একটু বেলার দিকে আদালতে কাজ করতে এসে 10 বা 20 টাকা স্ট্যাম্প না পাওয়ার পরিবর্তে 50 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প কিনে কাজ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে। ঘটনায় সঞ্জিত সাহা নামে এক গ্রাহক জানালেন, তার একটি জরুরি কাজের জন্য 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প দরকার ছিল, কিন্তু পেলেন না। ফলে এক প্রকার বাধ্য হয়ে 50 টাকার স্ট্যাম্প কিনলেন তিনি। বিষয়টি যাতে দ্রুত সমাধান হয় সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। স্ট্যাম্পের ভেন্ডার রতন বর্মন বলেন, 10 ও 20 টাকা দামের নন জুডিশিয়াল স্ট্যাম্প চাহিদা অনুযায়ী মিলছে না। এই দামের স্ট্যাম্প পেপার খুবই সামান্য আসে, এই জন্য তার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়, ফলে সমস্যা হচ্ছে। স্ট্যাম্প আমার যে পরিমাণে এখানে লাগে কোর্টে, সেই দিতে পারছি না। মানে সপ্তাহে একদিন মাল দেয়, হয়তো 1000 মাল দিল, হয়তো 250 করে মাল আমি 4 দিনে দিলাম, তারপর তার দিতে পারি না। সপ্তাহে 5 দিন অফিস হয়, এই জন্য স্ট্যাম্পটা এরকম হয়ে যাচ্ছে। 100 টাকা স্ট্যাম্প সেটাও পাচ্ছি না, বা 50 টাকা যেটুকু পাচ্ছে ওটাতেও মানে ওইরকম হচ্ছে নাকি। এইভাবে স্ট্যাম্পটা এখন কি বলছেন, গ্রাহকদের কি বলছেন? কত টাকা? 10 টাকা 20 টাকা স্ট্যাম্প? এখন তো 10 টাকা সকাল 250 ছিল বা 300 ছিল, ওটা দিয়ে দিলাম। এখন আর স্ট্যাম্প নেই, এখন 50 হাতে কিছু আছে, ওইটাই দিয়ে দিচ্ছি। 20 টাকা দামে? হ্যাঁ, 20 টাকা দামে, 20 টাকা দামে? না, 20 টাকা দামের নেই। কবে থেকে এই সমস্যা হচ্ছে এরকম? এটা অনেকদিন থেকেই আর কি। স্ট্যাম্প আসছে, কিন্তু সেই যে পরিমাণ দেওয়ার দরকার সেই পরিমাণ স্ট্যাম্প আসেনি আর কি। ওই পরিমাণ একজন কতগুলো স্ট্যাম্প নিতে পারে? হ্যাঁ, একজন মানুষ কতগুলো স্ট্যাম্প নিতে পারবে? তার খুশি মতো যে যতটুকু পারে। কেউ যদি 250 200 একবারে নিয়ে নেয়, তাহলে পরের লোকগুলো তো পাবে না। কেউ যদি নিয়ে, কিন্তু দিতে হয় আমাদের। উনি যে 250 200 নেবে না, যতটুকু 4 4টা 5টা যা চায় সেটুকু দিয়ে দেয়, আর পরের লোকগুলো সেই সময়তে পায় না। এখন আপনি যদি 5টা স্ট্যাম্প দেন, তাহলে আপনাকে দিয়ে দিব। এই লোকটা বলে দেবেন 5টা দিন আমাকে দিয়ে দেবেন। আমরা এখন যতটা থাকে সেই হিসাবে 2টো করে বা 3টা করে এরকম করে দিয়ে যাচ্ছে আর কি। সকাল থেকে তাই দিলাম আর কি। খাতা কি ঠিক মতন মেনটেন হচ্ছে? 10 টাকার নাম নেই, কিছু কিছু ক্ষেত্রে 10 টাকার মধ্যে নাম নেই। ওই যে 10 টাকার মধ্যে নাম দেখানি নাই, একই নামে সব, একই নামে সব, সব একই নামে সব। একই নামে আপনারা এতগুলো দেন, আমরা যখন চাই তখন তো আমরা পাই না। এক নামে 2টার বেশি দেন না। যতক্ষণ থাকে আমরা তাই দিতে হবে। না, আমি তো কিছুদিন আগেও আসছিলাম, 2টা চাইছি, সেটাই দেন না। কিসের স্ট্যাম্প? এই স্ট্যাম্প পেপার। হ্যাঁ, তো 10 টাকারটার জন্য আসছিলাম, কিন্তু 10 টাকা পাওয়া যায় নাই। এই 50 টাকারটা নিতে হতো। 10 টাকার জায়গায় 50 টাকা। 10 টাকা দিয়ে কাজ হতো? হ্যাঁ। 50 টাকা কি মনে হচ্ছে? 40 টাকা বেশি দিয়ে আপনাকে নিতে? 50 টাকা এখন তো উপায় নাই, নিতে তো হবেই। কি বললেন ওনারা বললো যে ক্রাইসিস চলছে, স্ট্যাম্প নাই। তা কি মনে হয় এটা খুব শীঘ্রই? এটা তো অনেকদিন ধরে এরকম আছে, এটা তো ইমিডিয়েট সলভ করা উচিত। তা না হলে সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষের অনেক অসুবিধা। এখানে না পেলে আবার কোথায় যাবে, কোথায় না যাবে, সবাই তো আর সব জায়গায় জানে না। কাজ তো করতেই হবে। কাজ তো করতেই হবে। কোথায় এসেছিলেন এখন? জলপাইগুড়ি নবাববাড়িতে।
ঘটনায় জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু টেলিফোনে বলেন এই ধরনের কোনো অভিযোগ তার কাছে আসেনি, অভিযোগ এলে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। মালবাজার বন দপ্তরের উদ্যোগে চা বাগানে এক শিবিরের আয়োজন করা হলো। বন্যপ্রাণ ও মানুষের মধ্যে সংঘাত বন্ধ করতে মঙ্গলবার বিকেলে মাল ব্লকের গুরজাংঝোড়া চা বাগানে এক শিবিরের আয়োজন করে মালবাজার বন দপ্তর। বাগানের নেপালি লাইনে আইসিডিএস ময়দানের সামনে বাগানের 45/46 সেকশনে এই শিবির হয়। মানুষ ও বন্যপ্রাণী সংঘাত বন্ধ করার জন্য মাল বন্যপ্রাণী 2 বিভাগেই আলোচনার ব্যবস্থা করেন। কয়েকদিন যাবৎ মাল চা বাগান এলাকায় চিতাবাঘের আক্রমণের সংখ্যা বেড়েছে। এই শিবিরে শেখানো হয় কিভাবে বাঘের হামলা থেকে নিজেকে বাঁচাতে হবে। বলা হয় জঙ্গল ও চা বাগান এলাকায় একা যাতায়াত করা উচিত না। চা বাগানে চা পাতা তোলার আগে জোরে জোরে তালি বাজান। নিজেদের মধ্যে কথাবার্তা দরকার, অথবা পটকা ফাটানো দরকার যাতে চিতাবাঘ অন্য জায়গায় চলে যায়। আমাদের বন্যপ্রাণীর সাথে দূরত্ব বজায় রেখে জীবনযাপন করতে হবে। যতদিন জীবজন্তুর অস্তিত্ব থাকবে ততদিন এই পৃথিবীতে মানুষ জীবিত থাকবে। তাছাড়া জঙ্গলের সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এই জাগরুক শিবিরে ছিলেন মাল বন্যপ্রাণী 2 রেঞ্জার দীপেন সুব্বা, বিট অফিসার পঞ্চুক শেরপা, স্পোরের সচিব শ্যামাপ্রসাদ পান্ডে, ন্যাসের কোঅর্ডিনেটর নফসর আলী, কুইক রেসপন্স টিমের সদস্য ওম নারায়ণ ও সোশ্যাল ওয়ার্কার রাসেল সরকার। एरिया में मैक्सिमम हाथी देखा जा रहा है। सर, एक दो बातें बताएंगे किस तरह हम जंगली जानवर से खुद को बचा सकते हैं, आम जनता क्या सावधानी हमें बरतना चाहिए? जंगली जानवर बोल के जैसे कि मान लीजिए अभी तो तेंदुआ का मेन प्रॉब्लम हो रहा है, तो उसके लिए हम लोग ज़्यादातर बच्चे के लिए फिक्र में रहते हैं। तो बच्चे चाय बागान के अंदर ना जाए, ये अवेयरनेस प्रोग्राम के बता के हम लोग बता दिए हैं। और विशेष करके जब चाय बागान में काम होता है तो उसके लिए भी हम लोग जो चाय मैनेजमेंट है और जो लेबर है उनको भी अवेयरनेस किया है कि वहाँ काम शुरू होने से पहले कुछ आवाज़ किया जाए, पटाखा फोड़ा जाए या तो टीन बजाकर कुछ हल्ला किया जाए कि वो तेंदुआ अगर वहाँ पर हो तो वो वहाँ से अपना प्लेस चेंज कर ले। অবশেষে মুখ খুললেন প্রসেনজিৎ রায়, করলেন আত্মসমালোচনা। বুধবার সদ্য বহিষ্কৃত তৃণমূল শ্রমিক নেতা প্রসেনজিৎ রায়কে জলপাইগুড়ি আদালতে নিয়ে আসলে প্রথমে তিনি কিছু বলতে চাননি। পরে আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেদিন একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, যদিও সেই ঘটনার সময় আমি ছিলাম না। তবুও আমার এলাকার মধ্যে যেহেতু এই ধরনের একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, তাতে স্বাভাবিকভাবে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আর আমি সেই এলাকার নেতা, তাই স্বাভাবিকভাবেই আমার ওপর সেই দায় বর্তায়। তাই খুব স্বাভাবিকভাবেই আমাকে দল থেকে বহিষ্কার করেছে। এতে আমাকে কেউ ফাঁসায়নি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি এদিন তার শারীরিক অসুস্থতার কথা বলেন তার শ্বাসকষ্ট হচ্ছে। কি ব্যাপার কি আপনারা সব জানেনই, এখন একটা ঘটনা ঘটেছিল, যেহেতু আমাদের সরকারি প্রজেক্ট একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমি ছিলাম না স্পটে, যদিও যেটা এটা বাঞ্ছনীয় না, ঘটনাটা না হওয়া উচিত ছিল। ঘটনা ঘটে গেছে, আর কি করা যাবে? হ্যাঁ জানি, তো স্বাভাবিক, আমার জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যেহেতু অহংকার, আমি লিডার, আমার জুরিডিকশনের মধ্যে পড়ে, তার জন্য এটা আমি বহিষ্কার করছি। এটা ভালো, এটা দলের ভাবমূর্তি ভালো জন্য করেছে। হ্যাঁ, না ফাঁসানোর কোনো ব্যাপার নেই। ঘটনা তো সত্যি, যেহেতু আমার এরিয়ার মধ্যে হয়েছে, তাটা ফাঁসানোর কোনো ব্যাপার নেই। না, আর কিছু বলো না। এখন আমার একটু প্রবলেম হচ্ছে, তো গম্ভীর একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে। তৃণমূলের সদ্য বহিষ্কৃত শ্রমিক নেতা প্রসেনজিৎ রায় আদালতে এসে বললেন, আমার কিছু বলার নেই। এনজিপি টি পার্ক ল্যান্ড পোর্ট কাণ্ডে মূল অভিযুক্ত দাপুটে শ্রমিক নেতা প্রসেনজিৎ রায়কে অরুণাচল সীমান্ত থেকে গত পরশুদিন গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল। তাকে স্থানীয় আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে মঙ্গলবার দুপুরে বিমান বাগডোগরা এয়ারপোর্টে এসে পৌঁছায়। এরপর বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করার জন্য জলপাইগুড়ির আদালতে নিয়ে আসে ভক্তিনগর থানার পুলিশ। এদিন এনজিপি পুলিশ নিয়ে আসলে জলপাইগুড়ির আদালত প্রসেনজিৎ রায়কে 9 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বলে জানান এপিপি মৃন্ময় ব্যানার্জি। অ্যারেস্ট করে আসামের চড়াইদেও সোনালী কোর্টে ওকে প্রোটেকশন দেওয়া হয়েছিল এবং সেখানে একটা 7 দিনের ট্রানজিট রিমান্ড এলাও হয়েছিল এবং সেই ট্রানজিট রিমান্ডের ভিত্তিতে এনজিপি পিএস থেকে ওকে আজকে জলপাইগুড়ি সিজিএম কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং সাথে পুলিশ ওদের নিজেদের হেফাজতে নিয়ে একটা জিজ্ঞাসাবাদের একটা প্রেয়ার ছিল, সেই প্রেয়ারটা এলাও হয়েছে এবং 9 দিনের পুলিশ কাস্টডি এলাও হয়েছে। অর্থাৎ নেক্সট ডেট হচ্ছে 5/3 হচ্ছে প্রোডাকশন। ম্যাডাম, ওনার বিরুদ্ধে অভিযোগটা কি রয়েছে? এটা তো পুরোনো ওই অভিযোগটাই আছে, যেটা 307, 379, 9 এমপিও অ্যাক্ট এগুলো আছে। অস্ত্র আইনে কোনো মামলা রয়েছে? আপাতত দেখছি না। কবে ওনাদের অ্যারেস্ট করা হয়েছে বলে? 22 তারিখ, 22 দিন। এই কেসে আরো কয়েকজনকে এর আগে অ্যারেস্ট করা হয়েছে, তাদের কি পজিশন কি রয়েছে? তাদের ওই 5/3 তাদের সবারই প্রোডাকশন আছে। কতজন? এখন 13 জন ছিল, তার মধ্যে 2 জন বেল হয়েছে,
11 জন কাস্টডিতে আছে। আজকে প্রসেনজিৎ রায় কেন 14 জন হচ্ছে, তাই তো? 14 জন হচ্ছে, দুজনের বেল হয়েছে। দুজনের বেল হয়েছে। প্রসেনজিৎ রায়কে আজকে প্রডিউস করেছে পুলিশ এজেন্সি এবং তার সাথে ওনাকে পুলিশ রিমান্ডে প্রেয়ার দিয়েছে। পুলিশ রিমান্ডে প্রেয়ারও অ্যালাউ হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, রিমান্ডটা যখন অ্যালাউ হয়েছে তখন বেলের প্রেয়ার বা বেলের সম্বন্ধে কোনো মেনশন করা কোনো কোয়েশ্চেন আসে না। তো পুলিশ রিমান্ডটা অ্যালাউ করেছে 9 দিনের, 6ই মার্চ আবার প্রডিউস করবে 5 তারিখে। এখন আমাদের যেটা কথা হচ্ছে যে সেটা হচ্ছে প্রসেনজিতের ইনভলভমেন্টটা অ্যাবসলিউটলি ফলস এবং প্রসেনজিতের এই কেসে ইনভলভমেন্টটা মানে আমি যেটুকু কাগজ থেকে দেখেছি এটা মানে অ্যাবসলিউটলি ভিন্ডিকটিভ ওয়েতে করা হচ্ছে উইথ ভেন্ডেটা। তো এখন ইনভেস্টিগেশন স্টেজ, এখন কোনো কিছু না বলেই ভালো, বরঞ্চ 6 তারিখে নেক্সট আবার ম্যাটারটা উঠবে তখন। অভিযোগটা কি রয়েছে? অভিযোগটা তো আপনারা শুনেছেন, যেটা প্রশ্নটা হচ্ছে যে ড্রাই পোর্ট যেটা আছে সেখানে একটা আননোন ক্রাউড এসছিল এবং সেখানে র্যানস্যাকিং হয়েছে এবং মারধর করেছে এবং সেখানে প্রশ্নটা হচ্ছে যে কিছু লোক এর মধ্যে এর আগেও অ্যারেস্ট হয়ে এসেছিল, তাদের নাম আছে এবং প্রশ্নটা হচ্ছে যে এর মধ্যে অনেকগুলো সেকশন আছে। তাই এটা আমরা 6 তারিখে সব ব্যাপার 5 তারিখ। বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রার্থী দেবে মেঘালয়ের ন্যাশনাল পিপলস পার্টি। নর্থ বেঙ্গলকে নর্থ ইস্টের মতোই দেখতে চায় মেঘালয়ের ন্যাশনাল পিপলস পার্টি। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এই ইস্যুকেই সামনে রেখে উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা এলাকায় প্রার্থী দেওয়ার কথা বুধবার নাগরাকাটার আদিবাসী সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে একটি সভার পর ঘোষণা করলেন মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রী জেমস চাংমা। এদিন মন্ত্রীর হাত ধরে বেশ কিছু অখিল ভারতীয় বিদ্যার্থী মোর্চার সদস্য তাদের দলে যোগ দেয় বলে মন্ত্রী জেমস সাহেব দাবি করেছেন। পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে ভারতের প্রাক্তন স্পিকার পি.এ. সাংমান ন্যাশনাল পিপলস পার্টি বুধবার মালবাজার মহকুমার নাগরাকাটায় আয়োজিত এক সভায় রাজ্যের নির্বাচনে এনপিপি প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন। রাজ্যের বিধানসভা নির্বাচন কিছুদিন বাদেই হবে, তার আগে নাগরাকাটায় আদিবাসী চর্চা কেন্দ্রে এই সভা হয়। পি.এ. সাংমার ছেলে তথা মেঘালয় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী জেমস সাংমা উপস্থিত ছিলেন। তিনি দলের মহাসচিব। এই সভায় তরাই ডুয়ার্স আর পাহাড়ের প্রচুর পার্টির সমর্থক উপস্থিত ছিলেন। এই সভায় বিভিন্ন দল থেকে সাংমার এনপিপিতে শামিল হন অনেকে। তাদের হাতে ঝান্ডা তুলে দিয়ে পার্টিতে স্বাগত জানানো হয়। নাগরাকাটা ব্লকের কেরন চা বাগানের অসুর জাতির একদল লোক এনপিপিতে শামিল হন। জেমস সাংমা বলেন, উত্তর পূর্ব ও উত্তর বাংলার সীমানা এক, কিন্তু এখানে এখনো বিকাশ হয়নি। উত্তরবঙ্গের উচিত নর্থ ইস্টের শামিল হওয়া। যদি এখানকার লোক সাংমার পার্টিকে সমর্থন করে তাহলে এখানকার চা শ্রমিকদের দাবি কেন্দ্রের কাছে পৌঁছে দেওয়া হবে। তার বাবা পি.এ. সাংমার এই ইচ্ছা ছিল। এখানকার রাজনৈতিক দল জনগণের জন্য কিছু করেনি। আমি এখানে কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করতে আসিনি, জনতার উন্নয়ন আর বিকাশ করার জন্য এখানে এসেছি। আমরা এখানে আলাদা প্রার্থী দেওয়ার চিন্তা করেছি, তাই এদিন এই সভা করলাম। সাধারণ মানুষ আমাদের চাইলে আমরা সাধারণ মানুষের জন্য অনেক কাজ করব। যুবক ছুটছেন, তার পেছনে এক যুবতী, তার আরও পেছনে উত্তেজিত জনতা। যুবক ছুটছেন, তার পেছনে এক যুবতী এবং আরও পেছনে ছুটছেন বেশ কিছু উত্তেজিত জনতা। স্থান জলপাইগুড়ি দিনবাজার। শুনতে অবাক লাগলেও বাস্তবে কিন্তু এমনই ঘটনা ঘটল বুধবার দুপুরে জলপাইগুড়ি শহরে। তবে ঘটনার বিষয়বস্তু শুনে যা জানা গেল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করায় সেই যুবতী অভিযুক্ত যুবকের পিছু ধাওয়া করেন এদিন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। বিবরণে প্রকাশ, ফেসবুকের মাধ্যমে দীর্ঘদিন ধরেই প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকার তরুণী কোচবিহারের দিনহাটার এক যুবকের সাথে। অভিযোগ, এদিন যুবক তাকে বিয়ে করার জন্য রেজিস্ট্রি করতে জলপাইগুড়িতে ডাকে, কিন্তু তার না করে সে পালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করেন যুবতী। তাই তার পেছন ধাওয়া করেন তরুণী। পরে দিনবাজার এলাকার এক ট্রাফিক কিয়স্কে আশ্রয় নেন। তবে অভিযুক্ত যুবক অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান তার সাথে সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু এই ধরনের কোনো প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়নি। তিনি বলেন, বাড়ির সাথে আলোচনা করার জন্য শুধু সময় চাওয়া হয়েছিল মেয়েটির কাছে। পরে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ এসে দুজনকেই থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।
দেখো আমি বলছিলাম, আমি বাড়িতে বলছি আমাকে কিছুদিন সময় দাও, তো ও সময় দিচ্ছিল না, রেজিস্ট্রি করলো। আমি বলছি দেখো একটা তো হচ্ছে যে মানে একটা তো বাড়িতে গেলে ডিসিশন জানতে হবে। আমি তো একটা ছেলে মানুষ, তুমি তো একটা মেয়ে মানুষ, তোমার তো কোনো সেরকম কিছু নেই, তুমি আসলেই হয়ে যাবে। তো আমি বলছি ঠিক আছে আজকে তোমাকে গিয়ে যাই, তোমার সাথে দেখা করো। ও নিজে জোর করতেছে যে দেখা করো। যখন দেখা করতে আসি তো কথা বলি, তারপর ও কয়েকজন ছেলেটাকে আগের থেকে ছিল, যেহেতু ওর এখানে বাড়ি, ও জোর জবরদস্তি করে ছবি ওঠো, হ্যান ওঠো, ত্যান ওঠো, জয়েন্ট ছবি আজকে, হ্যাঁ এগুলো তুলে করছে বলছো? হ্যাঁ দিয়ে হ্যাঁ। তারপর জোর জবরদস্তি করে রেজিস্ট্রি করতে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, জোর জবরদস্তি করে রেজিস্ট্রি করতে নিয়ে যাচ্ছিল। আজকে আসলাম, দেখা করলাম, কথা বলছিলাম রাজবাড়ি পার্কে, জলপাইগুড়ি। তো দেখা করার পর হচ্ছে কথা বলছিলাম যে ঠিক আছে আমি আসি। তখন এই সময় ও কয়েকজন ছেলেবেলেকে আগের থেকে ছিল, ঘোরাফেরা করছিল, আমি বুঝতে পারিনি। অর্থাৎ তোমাকে জোর করে দিয়ে দেওয়ার, তুমি যেটা বলছো, রেজিস্ট্রি করার, তুমি সেখান থেকে পালিয়ে এসো। সেখান থেকে আমি দেখলাম যখন টোটোতে করে যাচ্ছিলাম, এখানে ট্রাফিক দেখলাম, তো এখানে তো পাবলিক তো নানান কথা ভাববে। হ্যাঁ, তো আমি এটাকে সেফটি মনে করে সেটা নিয়ে তোমাকে কেউ গায়ে হাত দিয়েছে? সে লোকাল একজন ভাবছিল যে মোবাইল টোবাইল চুরি করছিলাম, এই জন্য। হ্যাঁ, তোমার কি মত? তুমি ও যেটা বলছে এখন কি করবে, তুমি কি ভাবছো? তো এখন আমি বিয়ে করতে চাও তাকে? শোনো, আমি এখন হচ্ছে গিয়ে এখন ওরা রেজিস্ট্রি করতে যাচ্ছিল, আমি বাড়ির লোককে খবর দিয়েছি। বাড়ির লোক কি মত বলো, তোমার কি ইচ্ছা বলো? বাড়ির লোকরা আসুক, ঠিক আছে, ডিসিশন নেক, ওদের বাড়ির লোকও আসুক। ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছা নেই? ব্যক্তিগত কি, ও তো মানে এটাকে তো ভালোবাসা বলে না, ও তো আমাকে ব্ল্যাকমেল করছিল কয়েকদিন। কিন্তু তোমার এটা অভিযোগ তোমার বিরুদ্ধে করেছো, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে গেছো তুমি, হোটেল থেকে শুরু করে এই সমস্ত জায়গায় বলেছো। দেখো কেউ তো জোর করে কাউকে কিছু নিয়ে যায় না, আমি জোর করে তো কাউকে নিয়ে যেতে পারবো না। গিয়েছো তাকে নিয়ে, তাই তো? ও নিজেই জোর জবরদস্তি গিয়েছিল। অর্থাৎ গিয়েছো তার সাথে? হ্যাঁ। বিয়ে করার ইচ্ছা আছে তোমার? তুমি কি বলতে চাও? এখন দেখি, আমি পুলিশের দ্বারস্থ হয়েছি, দেখি যেটা ভালো বুঝবে। তুমি এখন বলতে পারছো না বিয়ে করবে কি করবে না? ওর সাথে আমার 1 বছর থেকে রিলেশনশিপ, ঠিক আছে। ও আমাকে বলতেছে যে বাড়িতে বলি আগে, তো বাড়িতে বলতেছে, বাড়িতে মানতেছে না। তো ওর দাদার আগে একটা রিলেশনশিপ ছিল, ঠিক আছে, তো বাড়িতে মানতেছিল না। তো ও দাদার রিলেশনশিপটা মানে নেই, কিন্তু তারপরে ওর বাড়ির লোক অন্য জায়গায় বিয়ে দিছে একটা মেয়ের সাথে। এর বিয়ে হয় নাই, তারপর অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিছে, তারপরেও মানে নেই বাড়িতে। এবার এর একটা অন্য মেয়ের সাথে রিলেশনশিপ ছিল, ঠিক আছে, তো ওটাও বাড়িতে মানে নেই। তখন ও পাগল হয়ে গেছিলো মেয়েটার জন্য। তো ওই মেয়েটাকে নিয়েও বাড়িতে প্রবলেম ছিল ওর। তো তারপরে ওই মেয়েটা যাওয়ার পরে আমার সাথে 1 বছর থাকার হলো। এখন ও বলতেছে যে বাড়িতে বলি আগে, বাড়িতে বলার পরে দেখি কি হয়। তো আমাকে 2 মাস থেকে টাইম দিচ্ছিল। তো 2 মাস থেকে টাইম দিচ্ছিল, বলে কি যে যদি বাড়িতে না মানে তো তুমি যা বলবা আমি তাই শুনবো। তারপরে কি হলো? তারপরে এখন বাড়িতে মানতেছে না, এখন ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না। আজকে কি হলো? আজকে ও আমাকে বলছিল ফোনে যে ও রেজিস্ট্রি করার জন্য ও আমাকে জলপাইগুড়িতে আসছে। এখন ও আমাকে উল্টা চাপ দিচ্ছে যে আমি নাকি লোক ডাকায় নিয়ে এসেছি ওকে রেজিস্ট্রি করার জন্য। আচ্ছা, ছেলের অভিযোগ হচ্ছে তুমি আজকে 10-12 জন কোনো ছেলে নিয়ে এসছো তাকে ধরার জন্য, এরকম কি ঘটনা অভিযোগ তোমার বিরুদ্ধে? না। ও বললো যে 10-12টা ছেলে নিয়ে আসা হচ্ছে। না, আমি নিয়ে আসি নাই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফাটাপুকুর। ওর ছেলের বাড়ি কোথায়? ওর বাড়ি দিনহাটা, কুচবিহার। কিভাবে পরিচয় তোমাদের সাথে? ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে। কতদিন রিলেশন হলো? 1 বছর। তুমি কি চাইছো এখন? আমি ওকে চাইছি, আমি ওকে বিয়ে করব। ও আমাকে ও নবেন্দু বর্মন। হ্যাঁ, নবেন্দু বর্মন। আর তোমার নাম? আমার নাম স্বপ্না রায়। এবার বয়স কত তোমার? আমার 22। ওর বয়স জানা আছে? ওর বয়স 26-27 হবে। তুমি এখনো বিয়ে করতে চাচ্ছ? আমি এখনো বিয়ে করতে যাচ্ছি। ও আমাকে বিয়ে করার স্বপ্ন আশা দিচ্ছে, কিন্তু বিয়ে করতেছে না, অনেকদিন থেকে আশা দিচ্ছে। তাহলে কি এখন আইনের দ্বারস্থ হবে ভেবেছো? মানে পুলিশে অভিযোগ করবে ভেবেছো? হ্যাঁ, করব আমি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর।
ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ন্যাকের স্বীকৃতি পেল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। জলপাইগুড়ি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা ন্যাকের স্বীকৃতি পেল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা। এই স্বীকৃতির ফলে এই কলেজ আগামী 5 বছরের জন্য উৎকর্ষ কলেজ হিসেবে এই সুনাম অর্জন করল। কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায় বলেন, স্বীকৃতি পেয়ে আমরা যথেষ্ট খুশি। এক কথায় কলেজ ইতিহাসে এটি বিশাল এক প্রাপ্তি। এই গ্রেডেশনটা যে মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছলো, সেই মুহূর্তে আমাদের ফ্যাকাল্টি, স্টাফ বা যারা স্টেক হোল্ডার সবাই আনন্দে সবাই নিজেদের মধ্যে মিষ্টিমুখ করলেন। প্লাস আমাদের সবাই ভালো লাগছে যে আমরা একটা কলেজটাকে আর কি আমরা একটা বেঞ্চমার্ক ইনস্টিটিউটে তৈরি করতে পারলাম আর কি। এবং সেটা হচ্ছে কি আমাদের ন্যাশনাল লেভেলে একটা আইডেন্টিফাইড ইনস্টিটিউট হলো, যে ইনস্টিটিউশনে টিচিং লার্নিং থেকে শুরু করে স্টুডেন্ট প্রোগ্রেশন বা অন্যান্য ফেসিলিটিসগুলো অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো প্যারেন্টস বা গার্জিয়ান তারা চিন্তা করতে পারবেন যে এই কলেজটার মধ্যে সমস্ত ফেসিলিটিগুলো রয়েছে, পড়ানোর কথা চিন্তা করতে পারবেন। এবং আমাদের এখানে যে রিসার্চের যে ফেসিলিটিস রয়েছে বা আমাদের ফ্যাকাল্টিরা যেভাবে রিসার্চ করছেন, সেই রিসার্চ পেপারসগুলো যেটা হচ্ছে কি একটা বেঞ্চমার্ক জার্নালগুলোতে আর কি পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে বাইরের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তারা দেখতে পারবেন, জানতে পারবেন এবং ভবিষ্যতে যদি তারা চান আর কি আমাদের সাথে রিসার্চ কোলাবোরেশনে এগিয়ে আসতে পারবেন। নির্বাচন আসতেই ডুয়ার্সে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। আক্রান্ত বিজেপি মণ্ডল সভাপতির গাড়ি। সোমবার রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের ডায়না চা বাগানের কাছে 31 নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়িতে বিজেপির নাগরাকাটার মণ্ডল সভাপতি সন্তোষ হাতির গাড়ি ভাঙচুর করল দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে নাগরাকাটায় সাংবাদিকদের জানালেন সন্তোষবাবু। জানা গিয়েছে, সন্তোষবাবু রাতে বানারহাট থেকে নিজের গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ডায়না চা বাগানের কাছে তার গাড়ি আটকানোর চেষ্টা করে দুষ্কৃতীরা, কিন্তু তিনি গাড়ির গতি বাড়িয়ে কোনো ক্রমে পালিয়ে আসেন। কিন্তু পেছন দিক থেকে তার গাড়িতে পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে দেয়। এদিন নাগরাকাটা থানায় অভিযোগ জানান সন্তোষবাবু। আমার গাড়িটা দুষ্কৃতীরা, এখন আমি তো চিনতে পারলাম না, নামটা জানলাম না আর চিনতেও পারলাম না। 7-8 জন ছেলেরা ছিল, আমার গাড়িকে থামায় আমার এটা করার চেষ্টা করছিল। কিন্তু কোন জায়গাটা এটা দেওপাড়া ডাইনার মাঝখানে। তো সাথে আমার ছেলেও ছিল, একটু গাড়িটাকে আস্তে করলো আর কাট করে আমরা বেরিয়ে গেলাম। আমাদের পিছন থেকে পুরো পাতো মারলো, মারছে লাস্টে আমার গ্লাসে লাগছে, গ্লাসে আমার পুরো ভাঙচুর হয়ে গেছে। আপনার ডেজিগনেশনটা কি? আমি ওই যে নাগাটা ভারতীয় জনতা পার্টিতে ব্লক প্রেসিডেন্ট। কি মনে হচ্ছে আপনার এটা খারাপ করছে? এটা তো আমাদের তো সাফ মানে সংকেত হচ্ছে যে আজকে যে বাজারে যে আমাদের যে চলতে আছে, আমাকে ভারতীয় জনতা পার্টি যেভাবে অগ্রসর হয়ে যাচ্ছে, আজকে ওদের ভয় আছে যে এখানে নাগরাকাটাতে আমাদের মানে যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে আছি আর আমরা এই সিটটা আমরা জিতবো। তাও ওরা চিন্তা ভাবনা করছে এখানকার যদি লিডারদেরকে যদি আমরা এই করতে পারি তাহলে আমাদের এটা হবে। কারা বলতে গেলে দুষ্কৃতি বলতে আমাদের বিরোধী দল কেন কি আমাদের চা বাগানের সংগঠন পুরো আছে, চা বাগানের সংগঠন আছে। এইসব দেখে কি আমার মনে হচ্ছে এইসব দেখে আমার উপরে এটা। আপনি কি থানায় অভিযোগ জানাবেন? এটা জানাবো আমি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি থাকা অবস্থায় নিখোঁজ এক রোগী। নিখোঁজ রোগীর নাম দিলীপ মিঞ্জ, বয়স 48 বছর। পেশায় চা শ্রমিকের, বাড়ি মাল ব্লকের জামডিম চা বাগান এলাকায়। জানা গিয়েছে, ওই দিলীপ মিঞ্জ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। এরপর বাড়ির লোক তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে 2 দিন চিকিৎসার পর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গত 12 ফেব্রুয়ারি ভর্তি করা হয়। অথচ 13 তারিখ মেডিকেল থেকেই নিখোঁজ হয়ে যায় ওই ব্যক্তি। এরপর বহু খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি দিলীপ মিঞ্জের। দিলীপ মিঞ্জের স্ত্রী লালমণি মিঞ্জ এবং মাল ব্লকের বিজেপির মহিলা সভাপতি আলো পাল বলেন, এটা কি করে সম্ভব? হাসপাতালের বেড থেকে নিখোঁজ হয়ে গেল রোগী। যেখানে রোগীর রক্তের প্রয়োজন, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, সেখানে নিমেষের মধ্যেই রোগীর খোঁজ মিলছে না। আরও জানা গিয়েছে, ওই ব্যক্তিকে দেখভালের জন্য এক যুবক সবসময় থাকতো, কিন্তু গত 13 তারিখে ওই যুবক 20 মিনিটের জন্য রক্তের খোঁজে বাইরে বের হয়। তারপর ওই যুবক গিয়ে দেখে
বেডে দিলীপ মিঞ্জ নেই। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি দিলীপ মিঞ্জের। গত মঙ্গলবার জামজিম এলাকার লোকজন এবং এলাকার বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এই ব্যাপারে স্থানীয় থানায় অভিযোগ জানান তারা। অবিলম্বে নিখোঁজ রোগীর সন্ধান করতে অনুরোধ জানিয়েছেন তারা। আজকে হসপিটালে আসার উদ্দেশ্য হয়েছে আমার ডামডিম জিপি থেকে লিলিমণি মিন্সের স্বামীকে মালবাজার হসপিটালে অ্যাডমিট করানো হয়েছিল। তো সেখান থেকে মালবাজার থেকে ওনাকে রেফার করা দিয়েছে মেডিকেল কলেজে। তো সেই মেডিকেল কলেজে 12 তারিখে আনা হয়েছে ওনাকে। তো 13 তারিখ দুপুর থেকেই সেই পেশেন্ট মেডিকেল কলেজে নেই। তো আমরা এখন মেডিকেল কলেজে এসে আমরা এখন মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছি। সেখানে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, ওনারা রিসিভ কপি আমাদের দিয়েছে। আমরা এখন এখান থেকে থানায় যাব। থানার সঙ্গে আমরা এখন যোগাযোগ করব। দরকার পড়লে আমরা মাটিগাড়া থানাতেও আমরা যোগাযোগ করব। কিন্তু এখনও পর্যন্ত আমরা আমাদের পেশেন্টের কোনো খোঁজ খবর পাইনি। দিদির দুধ প্রকল্পের প্রচারে উত্তরবঙ্গে এসেছেন সুজাতা খা। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি শহর এবং বেরুবাড়ি সহ জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় পরিক্রমা করেন তিনি। বলেন, বিধানসভা নির্বাচনে এবার জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে 7টিতেই জয় পাবে তৃণমূল কংগ্রেস। বিজেপি শূন্য পাবে এখানে। রাজ্যে ফের ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। সুজাতা খা এদিন বলেন, কোকেন ও ড্রাগ পাচার কাণ্ডে এবার বিজেপির রাঘব বোয়ালদের নাম চলে আসবে। ড্রাগ পাচারের ব্যবসা আড়াল করতেই তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকদের জ্বালাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সর্বদলীয় বৈঠকের আয়োজন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রতিনিধিদের নিয়ে জেলা শাসকের দপ্তরের আধিকারিকদের সাথে একটি বৈঠকের আয়োজন করা হয়। মূলত আগামী বিধানসভা নির্বাচনের বিষয় নিয়ে এই বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে। বৈঠকে বাম, কংগ্রেস, তৃণমূল ও বিজেপির প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। বৈঠক নিয়ে বিস্তারিত তারা কি জানিয়েছেন শুনে নেব। এই মিটিংগুলো আমাদের ফর্মাল মিটিং যেগুলো হয়, ইলেকশন, প্রতিটা ইলেকশন এলেই এই মিটিংগুলো হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে। এটা অল পার্টি মিটিং হয়। প্রতি সপ্তাহে মিটিং হচ্ছে। নতুন নতুন যে সমস্ত নতুন আইন নিয়মগুলো এসছে ইসিআই থেকে, সেগুলোকে আমাদেরকে জানানো হচ্ছে। এবং এখন তো নমিনেশনের সময়টা চলে এসছে। আজকের মিটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে নমিনেশন কী করে হবে। নমিনেশন এবছর একটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে যে নমিনেশন হবে, মানে অফলাইন যেরকম থাকে সেটা থাকছে, তার সাথে অনলাইন নমিনেশনও থাকবে। ফলে সেটা কি করে করতে হবে না করতে হবে তার একটা ডেমো দেওয়া হয়েছে, এবং কিভাবে কতটুকু এক্সপেন্ডিচার থেকে শুরু করে বাদবাকি যে বিষয়গুলো থাকে ইসিআই গাইডলাইন অনুযায়ী যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমাদেরকে জানানো হয়, এবং সেগুলো সম্পর্কে আমাদের সঙ্গে মত বিনিময় করা হয় এই মিটিংগুলো থেকে। আমাদের যদি কিছু বক্তব্য থাকে সেই বক্তব্যগুলোই মিটিংগুলোতে আমরা রাখি, এবং সেই অনুযায়ী হচ্ছে স্টেট লেভেলে যাওয়া হয়, এবং সেটা ইসিআইকে পাঠানো ওনারা। এক্ষেত্রে আমরা মিটিংগুলো করতে হয় আর কি। না, ব্যাপারটা হচ্ছে যে নিয়ম ছিল যে 100 মিটারের মধ্যে দেখুন, এটা তো ঠিক কথা, এটা আমরা প্রত্যেকেই জানি যে কোভিড একটা পরিস্থিতি চলছে। ফলে কোভিড পরিস্থিতির মধ্যে আমাদের সকলকেই হচ্ছে এটাকে মান্যতা দিয়েই চলতে হবে। ফলে এখানে একটু বাড়তি সতর্কতা আছে ইসিআর পক্ষ থেকে, সেটা আমরা নিঃসন্দেহে সমস্ত রাজনৈতিক দল মান্যতা দেব। যেটা বলেছে সেটা আগেরবারও ছিল যে 100 মিটারের মধ্যে জমায়েত করা যাবে না, 100 মিটারের বাইরেই জমায়েতটা রাখতে হবে। আপনি আপনার আনন্দ, আপনি বাজনা নিয়ে, আপনি গাড়ি নিয়ে, লোক নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধে নেই তাতে, কিন্তু 100 মিটারের বাইরে থাকতে হবে। 100 মিটারের ভেতরে ঢুকবেন হচ্ছে শুধুমাত্র 3 জন মানুষ নমিনেশন করার সময়। ফলে আগে ছিল সেই সংখ্যাটা 5 জন, এবার হলো সেটা 3 জন। সেটা কোভিড প্রোটোকলের জন্যই হয়েছে। ফলে আমরা মনে করি ঠিকই আছে, কোভিড প্রোটোকলকে মেনটেন করে আমাদের সবাইকে চলতে হবে, এর কোনো এখনও অসুবিধা কিছু নেই। আজকে বিশেষ করে যে বিষয়গুলো ছিল, কিছু ছিল পোলিং স্টেশন নিয়ে আলোচনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে সুবিধা একটা অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে নমিনেশন এবং কিভাবে নমিনেশন সাবমিট করা যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। একটা ডেমনস্ট্রেশন হলো, সেগুলো আমরা দেখলাম, এবং ইজি প্রসেস, এবং সেগুলো যাতে আমরা সঠিকভাবে করতে পারি তারই একটা ব্যবস্থা করা হলো। আর কিছু আমাদের সমস্যা ছিল যে কিভাবে ওই ভিকেলস ব্যবহার করা, তারপর নমিনেশন সাবমিট করতে গেলে কত দূর আমরা কি ব্যবহার করতে পারবো, কি পারবো না, এই যে নর্মসগুলো, সেগুলো নিয়ে আলোচনা হলো।
কতটা ফলপ্রসূ হবে বা কি আশা করছেন? ফলপ্রসূ তো হবে, আলোচনা হলেই ফলপ্রসূ হয়। সর্বদলীয় বৈঠক হলো, সবাই ছিলেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে ছিলেন, তো আমরাও ছিলাম বিজেপি থেকে। তো হয়েছে, আশা করি ভালোই হবে। সবাই সহযোগিতা করলে আমরা সঠিকভাবে কাজটা প্রসেসটা এগিয়ে নিয়ে যেতে পারবো। একটা ব্যাপারে আমরা করছি, কমপ্লেন দিইনি, কিন্তু গতকাল যেমন একজন সব পার্টি থেকে একজনকে অ্যাকাউন্টসের ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে, আমি বললাম যে, এবং আমার সঙ্গে অন্য পার্টিরাও একমত হলেন যে অনেক ক্যান্ডিডেট এসে ঘুরে গেছে এবং একটা গ্যাপ হয়েছে, কেউ কেউ ট্রেনিং দিয়েছে, কেউ কেউ দিতে পারে। যাই হোক, ডিএম ছিলেন, উনি বললেন নতুনভাবে আবার দেওয়া হবে, যারা দিতে পারেনি আগামীকাল দেওয়া হবে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে, অন্তত আমি আমার পার্টি থেকে মনে করি যে আজকে আগে ছিল 1+4, এবার 1+2 ওই নমিনেশনের সময় ঢুকতে হবে। এর সঙ্গে কোভিডের কি আছে? আজকে কি ডিএমের ঘরে 4-5 জন ঢোকে না? আমরা যে মিটিং করলাম কনফারেন্সে 25 জন ছিলাম, তো দেখে কোভিড হয়ে যাবে নাকি সবাই? এগুলো এনাদের না, ওপর মহল থেকে এগুলো ভুল ত্রুটি হয়ে থাকে। যেখানে 4টা গাড়ি ছিল সেখানে 2টা গাড়ি কমিয়ে দিলাম, তাহলে রাস্তা দিয়ে একসঙ্গে 5-6টা গাড়ি চলছে না। এগুলো ব্যাপারে আমি বললাম, তবে এগুলো ব্যাপারে ওনাদের কিছু করণীয় নাই। আর যেটা কোভিডের ব্যাপারে আমরা তো সবাই সচেতন, আমরা সেগুলো আমরা সবাই মানবই। যেমন একটা ব্যাপার দেখা গেল এক্সেমশনের ব্যাপারে, যে আমরা পার্টির থেকে যারা আদার দেন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের একটা এক্সেমশনের হয়। এক্সেমশনে এই কয়দিনে যারা রিসিভ করেছে তাদের কোনো রিসিভ দেওয়া হয়নি। এটা হয় কোনো দিন? একটা গণতান্ত্রিক দেশে এটা কোনো দিন হয়? চিঠি দিলে তো রিসিভ করতে হয়। এই কমপ্লেনটা ডিএমকে দেওয়া হলো মিটিংয়ের মধ্যে, ডিএমও বিরক্ত প্রকাশ করলেন যে এটা কী করে হয় আমিও জানি না। এখন ওনারা বলছেন রিসিভ করে দেওয়া হবে, আমি তো অলরেডি জমা পড়েছে, আবার নতুন করে আসবে। যাই হোক, সবাই দেবে, তবে ভুল ত্রুটি হতেই পারে। আমরা সবাই সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করবো, যাতে ইলেকশনটা করতে হয়, আমরাও সহযোগিতা করব। ই নমিনেশন ক্ষেত্রে এই নমিনেশনে যেটা মিছিল তো হতে পারে, কিন্তু আপনারা জানেন যে এখন কোভিড সিচুয়েশন চলছে। সেই কোভিড সিচুয়েশনের কোভিড প্রোটোকল মেনে নমিনেশন জমা করতে পারবেন সমস্ত রাজনৈতিক দল। সেখানে আগে যেরকম 5 জন ছিল, এখন সেখানে 3 জন যেতে পারবে, এবং ওই 100 মিটার্সের যে ব্যারিয়ার সেটা থাকবে। স্ক্রুটিনির ক্ষেত্রে যদিও 4 জন যেতে পারবেন, এবং অ্যাডিশনাল যিনি যাবেন তিনি মূলত যদি প্রেফারেবলি অ্যাডভোকেট হলে ভালো হবে, সেরকম আর কি বলা হয়েছে। তো সেটা ঠিকই, কিন্তু ই নমিনেশনের কিছু সুবিধাও আছে, যেরকম অনেকটা ম্যানুয়াল ওয়ার্ক বাঁচবে, সময় বাঁচবে, এবং একটা খুব অর্গানাইজড ওয়েতে নমিনেশনটা জমা করা যাবে। তো এটাই একটা সুবিধা রয়েছে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো খবর। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। টেকনোক্লিন অ্যান্টিব্যাকটেরিয়া ক্লিনিং সার্ভিস। এখানে টেকনিক্যাল পদ্ধতিতে আপনার বাড়ি, ফ্ল্যাট, অফিস, ব্যাংক, এটিএম, গোডাউন পরিষ্কার করা হয়। পাশাপাশি এয়ার পিউরিফায়ার মেশিনের সাহায্যে ঘর জীবাণুমুক্ত করা হয়। টেকনোক্লিন কোম্পানির মেম্বাররা আজ আমার ঘর পরিষ্কার করলো। অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনিং সিস্টেমে জার্ম ফ্রি করা হয়েছে, সাথে এয়ার পিউরিফায়ারের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়েছে। তাহলে আপনার ঘর পরিষ্কার করতে আজই চলে আসুন আমাদের কাছে। আমাদের ঠিকানা টেকনোক্লিন, শরৎপল্লী, বউবাজার, জলপাইগুড়ি। 7ম রাজ্য তাইকোন্ডো প্রতিযোগিতায় এবার জলপাইগুড়ি থেকে 60 জন খেলোয়াড় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এর মধ্যে 50 জন খেলোয়াড়ই রয়েছে জলপাইগুড়ির দাদাভাই কোচিং ক্যাম্পের। চলতি মাসের 27 ও 28 তারিখ হুগলি জেলার পাঞ্জুয়াতে অনুষ্ঠিত হতে চলেছে 7ম রাজ্য তাইকোন্ডো প্রতিযোগিতা। জলপাইগুড়ির তাইকোন্ডো কোচ পাপ্পু গুহরায় বলেন, রাজ্য প্রতিযোগিতায় এর আগে 2 বার রানার্স হয়েছিল জলপাইগুড়ি তাইকোন্ডো দল। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই প্রশিক্ষণ নিচ্ছে খেলোয়াড়েরা। জানান, জলপাইগুড়ি দাদাভাই কোচিং সেন্টারের মোট 50 জন খেলোয়াড় হুগলির উদ্দেশ্যে রওনা হচ্ছে। প্রতিযোগিতায় এবার তারা খুব ভালো ফল করে ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্টেটে যাচ্ছে 7 স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে হুগলি জেলায় পান্ডুয়াতে।
সেখানে আমাদের দাদাভাই ক্লাব থেকে 50 জন ছাত্রী অংশগ্রহণ করছে। টোটাল ডিস্ট্রিক্টে 60 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে, তাদের মধ্যে থেকে 50 জনই দাদাভাই ক্লাবে। এখানে যারা এই টুর্নামেন্টে যারা গোল্ড পাবে তারা হচ্ছে দিল্লিতে এবং লখনৌতে পরবর্তী খেলায় অংশগ্রহণ করতে পারবে। কি আশা করছেন? আশা তো 3বার রানার্স হয়েছে, এবার চ্যাম্পিয়নের জন্য প্রচুর পরিশ্রম করছি আমরা। ছেলেরাও দুবেলা 6 ঘন্টা তো মাঠে প্রচুর পরিশ্রম করছে। দেখি আশা করছি এবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসার কলকাতা থেকে। এর পরবর্তীকালে কি? পরবর্তীতে এই স্টেটের পরে আছে ন্যাশনাল আছে, সেই প্রস্তুতি নিয়ে রাখছে এখন থেকেই। এখন আবহাওয়া সংবাদ। আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 51%। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দীর্ঘদিন থেকে জলপাইগুড়িতে ন্যায্য দামে মিলছে না নন জুডিশিয়াল স্ট্যাম্প, বিপাকে সাধারণ মানুষ, রাজস্ব ক্ষতি রাজ্য সরকারের। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বড় প্রাপ্তি, ন্যাকের স্বীকৃতি পেল উত্তর পূর্ব ভারতের অন্যতম এই কলেজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।